বন্ধুরা, আবারও বাছাই করা 15টি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা নিয়ে এসেছি, যেগুলি আপনার গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আমরা গ্রাম পঞ্চায়েত জিকে পার্ট 1-এ পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উপরে আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার শেষ অংশটুকু এবং পৌরসভাকে কভার করব। প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে রয়েছে এক্সট্রা অনেক ইনফরমেশন, যা আপনার আগামী পরীক্ষাগুলোতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি চেষ্টা করুন কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারেন। যদি 10টির মতন প্রশ্নের উত্তর আপনার জানা থাকে, তাহলে মনে করবেন যে আপনার প্রস্তুতি ঠিকঠাক রয়েছে। কিন্তু যদি 10-এর কম হয়, তাহলে আপনার অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখা উচিত, কারণ এইখানে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন। তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে যে পঞ্চায়েতে মহিলাদের জন্য ন্যূনতম সংরক্ষণ কত? যদি এর উত্তর আপনার জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানান। চলুন দেখে নেই এর অ্যান্সারটি কি হবে। তাহলে এর অ্যান্সারটি হচ্ছে কি 33.33%। এটি হচ্ছে কি ন্যূনতম, তার মানে হচ্ছে কি এর থেকে কম রিজার্ভেশন থাকতে পারে না। তবে ভারতের বিভিন্ন রাজ্যে মহিলাদের জন্য 50% সিট সংরক্ষণ করা হয়েছে, যেমন তার মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, এই রাজস্থান, এই সমস্ত স্টেটগুলো রয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বলছে যে পঞ্চায়েত ভেঙে গেলে কত সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। অর্থাৎ যে কোনো কারণেই কিন্তু পঞ্চায়েত ভেঙে যেতে পারে। সেই পঞ্চায়েত যদি ভেঙে যায়, তাহলে কত দিনের মধ্যে আমরা হচ্ছে কি আমাদেরকে নতুন পঞ্চায়েত গড়ে তুলতে হবে। তো অপশনগুলি রয়েছে 3 মাস, 6 মাস, 9 মাস এবং 1 বছর। তাহলে চলুন অ্যান্সারটি কি আমরা দেখে নিই। তাহলে অ্যান্সারটি হচ্ছে কি 6 মাস। পঞ্চায়েত যে কোনো কারণে যদি ভেঙে যায়, তাহলে 6 মাসের মধ্যে হচ্ছে কি আমাদেরকে নতুন পঞ্চায়েত গঠন করতে হবে। পঞ্চায়েতের যে মেয়াদ, সেই মেয়াদ হচ্ছে কিন্তু 5 বছর। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 73তম সংশোধনী কার্যকর হয় কবে? এখানে অপশনগুলি রয়েছে 26শে জানুয়ারি 1993, 24শে এপ্রিল 1993, 15ই আগস্ট 1993, 2 অক্টোবর 1993। তাহলে চলুন এর অ্যান্সারটি কি আমরা দেখে নিই। এর অ্যান্সারটি হচ্ছে কি 24শে এপ্রিল 1993। এই সংশোধনী আইনটি পাশ হওয়ার আগে 22শে ডিসেম্বর কিন্তু 1992 সালের 22শে ডিসেম্বর এটি সংসদে পাশ হয়। তারপরে রাষ্ট্রপতি হচ্ছে কি তাতে স্বাক্ষর করে 24শে এপ্রিল এই বিলটিকে হচ্ছে কি আইনে পরিণত করেন। একটা জিনিস মনে রাখবে যে যে কোনো আইন প্রথমে হচ্ছে কি ড্রাফট হিসাবে সংসদে পেশ করা হয়, এবং সেটি যখন সম্মতি পায়, তখন রাষ্ট্রপতি ফাইনাল সিগনেচার করে সেই বিলটিকে হচ্ছে কি বা ড্রাফটটিকে হচ্ছে কি একটি আইনে পরিণত করেন। রাষ্ট্রপতির সই ছাড়া কোনো বিল বা ড্রাফট আইনে পরিণত হতে পারে না। তাহলে চলুন পরের কোশ্চেনটি আমরা দেখে নিই। পরের প্রশ্নটি রয়েছে হচ্ছে কি পঞ্চায়েত নির্বাচন সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? অনুচ্ছেদ বলতে এখানে আর্টিকেলের কথা বলা হয়েছে। তবে পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা 243 থেকে 243-এর ও পর্যন্ত যে আর্টিকেলগুলো রয়েছে সবগুলোই হচ্ছে কি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উপরে রয়েছে। তো এখানে পঞ্চায়েতের ইলেকশন কত নম্বর আর্টিকেলে রয়েছে? তাহলে চলুন এর অ্যান্সারটি আমরা দেখে নিই, এবং অ্যান্সারটি রয়েছে হচ্ছে কি 243-এর কে। ঠিক আছে। মনে রাখতে হবে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বা পৌরসভার যে সমস্ত নির্বাচন হয়, সেই নির্বাচন কিন্তু স্টেট ইলেকশন কমিশন কন্ডাক্ট করে থাকে। লোকসভার যদি কোনো নির্বাচন হয়, সেটি হচ্ছে কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পরিচালনা করে থাকে। পরের প্রশ্নটি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়? কে অপশন রয়েছে সভাপতি, প্রধান, চেয়ারম্যান, অধ্যক্ষ। চলুন সঠিক অ্যান্সারটি আমরা দেখে নিই। তো অ্যান্সারটি হচ্ছে কি প্রধান। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বা হেডকে বলা হয় প্রধান। তার সঙ্গে সঙ্গে আরো দুটি জিনিস হচ্ছে কি মনে রাখুন, যে গ্রাম পঞ্চায়েতের যদি হেড হয়, তাহলে হচ্ছে কি অ্যান্সার প্রধান। পঞ্চায়েত সমিতির হেড হচ্ছে কি সভাপতি, এবং জেলা পরিষদের হেডকে বলা হচ্ছে সভাধিপতি। এই তিনটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে প্রশ্নটি হচ্ছে যে পৌরসভাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে কোন সংবিধান সংশোধনী আইন? তাহলে সংবিধানে হচ্ছে কি 73 এবং 74 এই দুইটি সংশোধনী আইন রয়েছে বা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে। 73 যদি হয়, সেটি হচ্ছে কি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত, এবং 74টি হচ্ছে কি পৌরসভার সঙ্গে সম্পর্কিত। তাহলে চলুন এর অ্যান্সারটি আমরা দেখে নিই। এর অ্যান্সারটি হচ্ছে কি 74তম সংবিধান সংশোধনী আইন। এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। যেমন 74তম সংবিধান সংশোধনী আইন, এতে 18টি বিষয় হচ্ছে কি উল্লেখ রয়েছে, আর এটি হচ্ছে কি পার্ট 9A তে 243P থেকে 243ZG পর্যন্ত রয়েছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সংবিধানের কোন অংশে পৌরসভার বিষয়ে আলোচনা করা হয়েছে? তো এখানে অপশন রয়েছে
পার্ট 8, পার্ট 9, পার্ট 9A এবং পার্ট 10। মনে রাখবেন একটা জিনিস, যদি পার্ট 9 হয়, শুধু 9 হয়, তাহলে সেটি হচ্ছে কি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। পার্ট 9A তে হচ্ছে কি পৌরসভা সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং পার্ট 9B তে সমবায় সমিতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে চলুন এর অ্যান্সারটি কি আমরা একটু দেখে নিই। তো এর অ্যান্সার হচ্ছে যে পার্ট 9A। পার্ট 9A তে আর্টিকেল 243P থেকে 243Z তে পৌরসভা সম্বন্ধে আলোচনা করা রয়েছে। তো পৌরসভার গঠন সম্পর্কে, নির্বাচন কিভাবে হবে, এর ক্ষমতা এবং অর্থায়ন এবং কার্যাবলী সম্বন্ধে আলোচনা করা হয়েছে এই আর্টিকেলগুলোতে। পরের প্রশ্নটি হচ্ছে কি যে দ্য হেড অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন ইজ। মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেডকে কি বলা হয়? অপশন রয়েছে প্রধান, সভাপতি, মেয়র, গভর্নর। তো এখান থেকে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি মেয়র। চলুন এর অ্যান্সারটি আমরা দেখে নিই। অ্যান্সার হচ্ছে কি মেয়র। দেখুন, মেয়র হচ্ছে কি পৌরসভার যে হেড তাকে বলা হচ্ছে মেয়র। মেয়রের পরে হচ্ছে কি ডেপুটি মেয়র রয়েছে এবং কাউন্সিলর রয়েছে। কাউন্সিলর হচ্ছে কি প্রত্যেকটি ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন। কমিশনার হচ্ছে কি রাজ্য সরকার দ্বারা নিযুক্ত হন। তারপরে প্রশ্নটি হচ্ছে পৌরসভার ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধিকে কি বলা হয়? তাহলে একটু আগেই আমরা হচ্ছে কি পড়েছি যে ওয়ার্ডের যদি হয় তাহলে নির্দিষ্ট ওয়ার্ডের ক্ষেত্রে তার অ্যান্সার হচ্ছে কি কাউন্সিলর বলা হয়। কোশ্চেন নাম্বার 10-এ রয়েছে যে ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোন শহরে প্রতিষ্ঠিত হয়? তার মানে পৌরসভা কোন শহরে প্রথম প্রতিষ্ঠিত হয়? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। তো এখানে যে সঠিক অ্যান্সারটি সেটি হচ্ছে কি চেন্নাই বা মাদ্রাস। তাহলে 1688 খ্রিস্টাব্দে কিন্তু এই মাদ্রাস, বর্তমানে যার নাম চেন্নাই, সেটি হচ্ছে কি মিউনিসিপ্যাল কর্পোরেশন হিসাবে প্রতিষ্ঠিত হয়। কোশ্চেন নাম্বার 11, ভারতের স্থানীয় স্বশাসন ব্যবস্থার জনক হিসাবে কাকে বলা হয়? তাহলে স্থানীয় স্বশাসন ব্যবস্থার জনক যদি হয় তার অ্যান্সারটা কিন্তু মহাত্মা গান্ধী হবে, কারণ ইনি হচ্ছে কি এই স্বশাসন ব্যবস্থার যে কনসেপ্ট ইনি হচ্ছে প্রথম ইন্ট্রোডিউস করেন। তাহলে চলুন এর অ্যান্সারটি আমরা একটু দেখে নিই। দেখুন এর অ্যান্সার হচ্ছে কি মহাত্মা গান্ধী। ঠিক আছে, তাহলে তিনি কি মনে করতেন? তিনি হচ্ছে কি মনে করতেন যে ভারতের প্রকৃত শক্তি নিহিত রয়েছে এর গ্রামের মধ্যে। তিনি হচ্ছে কি গ্রাম কেন্দ্রিক শাসন ব্যবস্থার উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং এই কারণে ওনাকে হচ্ছে কি স্থানীয় স্বশাসন ব্যবস্থার জনক বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে স্থানীয় স্বশাসন ব্যবস্থার মূল উদ্দেশ্য কি? এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেম, ঠিক আছে, বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এগুলোর উদ্দেশ্য হচ্ছে কি পাওয়ারকে হচ্ছে কি বিকেন্দ্রীকরণ করা। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটি কি হবে? বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন। তো ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে কি যে স্থানীয় স্বশাসন ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো ক্ষমতা বা প্রশাসনিক দায়িত্ব স্থানীয় স্তরে বিকেন্দ্রীকরণ করা। কেন্দ্রীকরণ করা মানে হচ্ছে কি সেন্ট্রালাইজ করা। তাহলে ক্ষমতাকে সেন্ট্রালাইজ না করে ডিসেন্ট্রালাইজ করতে হবে, যাতে কি করে যে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং প্রশাসন আরো হচ্ছে কি ইফেক্টিভ বা কার্যকর হবে। এবং এটি ভারতীয় সংবিধানের 73তম ও 74তম সংশোধনীর মাধ্যমে হচ্ছে কি ইন্ট্রোডিউস করা হয়। কোয়েশ্চেন নাম্বার 13-এ রয়েছে ভারতে মোট কতটি গ্রাম রয়েছে? তো এই প্রশ্নের অ্যান্সার কিন্তু 2011 সালের যে সেন্সাস হয়েছিল তার উপরে ভিত্তি করে দেওয়া রয়েছে। অপশনগুলো হচ্ছে যে 5 লাখ, 6.4 লাখ, 7.5 লাখ এবং 8 লাখ। তো অ্যান্সার কিন্তু হবে 6.4 লাখ এবং এটা অবশ্যই হচ্ছে কি 2011-এর যে সেন্সাস হয়েছিল তার উপর বেস করে। তাহলে অ্যান্সারটি আমরা দেখে নিই। এখানে দেওয়াই আছে যে 6.4 লাখ। ঠিক আছে, 2011 census. Question number 14, who has the power to dissolve a panchayat before its full term? মানে পঞ্চায়েত তার পূর্ণ মেয়াদ মানে 5 বছর হওয়ার আগেই ভেঙে দিতে পারে। তাহলে এই পাওয়ারটি কার উপর দেওয়া আছে? তো এই পাওয়ারটি অপশন রয়েছে যে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, স্টেট লেজিসলেচার, ঠিক আছে, স্টেট ইলেকশন কমিশন। তাহলে এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে কি স্টেট লেজিসলেচার। ঠিক আছে, এখানে ভুল করে কিন্তু রাজ্যপাল হবে না। অ্যান্সারটি রয়েছে স্টেট লেজিসলেচার বা রাজ্য বিধানসভা। তা রাজ্য বিধানসভার মধ্যে কিন্তু আইন তৈরি করে সেই পঞ্চায়েতকে ভেঙে দেওয়া যেতে পারে। আর্টিকেল 243 অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া যেতে পারে। কোশ্চেন নাম্বার 15 বা আজকের শেষ প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট মেয়র অফ কলকাতা? কলকাতার প্রথম মেয়র কে ছিলেন? তো অপশন রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রয়। তাহলে এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে কি চিত্তরঞ্জন দাস। আমরা এখানে অ্যান্সারটি দেখতে পাচ্ছি যে 1924 খ্রিস্টাব্দে কিন্তু চিত্তরঞ্জন দাস তিনি প্রথম হচ্ছে কি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রথম কলকাতার মেয়র হন। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমাদের মতামত তোমরা হচ্ছে কি কমেন্টে জানাবে। তো এই ধরনের যদি ইনফরমেটিভ ভিডিও তোমরা আরো পেতে চাও তাহলে স্টাডি উইথ সুদীপ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এখানেই শেষ করছি।
জয় হিন্দ।